গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আমরা এখন গাড়ি ভাড়া করে যাব বরফের সন্ধানে মানালি শহর ছেড়ে বেশ খানিকটা উপরে। আমরা কোথা থেকে গাড়ি বুক করেছি, আমরা আমাদের হোটেলের যিনি ম্যানেজার আছেন তিনি আমাদেরকে গাড়ি খুঁজে দিতে সাহায্য করেছেন। অ্যাকচুয়ালি তিনি গাড়ি বুক করে দিয়েছেন আমাদের। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করব, মানালি থেকে বেশ কিছুটা দূরের কিছু জায়গা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসে শুনলাম সেখানে বরফ নেই। ড্রেস আর শু কা প্রাইস কিতনে কা হ্যায়? এখন চলে এসেছি সোলাং ভ্যালিতে। আমার ড্রেসটা একটু তোমাদের দেখাই। তোমরা এখানে আসলে অবশ্যই একটু জল ক্যারি 9.5 কিলোমিটার, তারপর নট করবে। ভাড়া পড়েছে 250 টাকা পার হেড। এটা কিন্তু অতটা এখন আর লাগছে না, এটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। Pick me up when all of my tears are running dry. Who'll take me back to the top? The waves come crash. আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8:30। গাড়ি আমাদের হোটেলের নিচেই দাঁড়িয়ে আছে। আমরা এখন গাড়িতে উঠবো এবং সোজা বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে এটা আমাদের মানালিতে সেকেন্ড ডে। তো মানালি মেইন সিটি ছেড়ে আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে আরও উপরে। তো ফার্স্টে আমরা এখান থেকে যাব, অবশ্যই সোলাং ভ্যালি আমরা নামবো না, কারণ যেহেতু শুনেছি ওখানে বরফ নেই, তো সেখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন কোকসার। হ্যাঁ, অনেকেই হয়তো নামটা শোনোনি, তো তার সম্পর্কে আমি একটু পরে বলছি। অ্যাকচুয়ালি আমাদের কাল অবধি যাওয়ার কথা ছিল শিশু, কিন্তু আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন সেই গাড়ির দাদা কিন্তু আমাদেরকে সকালবেলা বললো যে না, শিশুতেও সেরকম বরফ নেই, বরফ এনজয় করতে গেলে আমাদের এখন যেতে হবে কোকসার, যেখানে অটল টানেল ক্রস করে কিন্তু যেতে হয়। আর একটা জিনিস, আমি কিন্তু এখানে ফেস দেখাচ্ছি না, আমি গাড়ির ভিতর থেকে দৃশ্যটা তোমাদের দেখাতে যাচ্ছি, যাতে আমার সাথে সাথে তোমরা দৃশ্যটা এনজয় করতে পারো। তো সবাই কিন্তু মোটামুটি মানালি আসলে কোথায় যায়, সব থেকে যেটা পরিচিত সেটা হচ্ছে সোলাং ভ্যালি, তারপর রোথাং পাস, যেটা এখন বন্ধ অবশ্য, ওখানে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর অটল টানেল তো নর্মাল লোকে যাই। আর একটা যেটা নাম সবার কাছে পরিচিত, বরফ মানে হচ্ছে শিশুর জায়গাটা, কিন্তু আমরা কিন্তু এখন সেখানেও যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে কোকসার। তো যারা মোটামুটি মানালি আসলে একটা দারুণ জায়গায়, যেটা খুব কম মানুষে যায়, একটু আন্ডার রেটেড, কিন্তু পুরো বরফের মজাটা এনজয় করতে পারবে, তো তারা কিন্তু আজকে আমার এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো। আর আমাদের রাস্তার বাদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, জল এখন অবশ্য কম আছে, তো এই নদীটা কিন্তু বেস্ট রিভার, যেটা হচ্ছে তোমার মানালির ওল্ড নিউ মানালির মাঝ দিয়ে যে নদীটা চলে আসছে, ওই নদীটাই এটা। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয় সব জায়গায়, ঠিক আছে। মাঝপথে আমরা দাঁড়িয়েছি ড্রেস চেঞ্জের জন্য, ঠিক আছে। এখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। इस जगह का नाम क्या है? यहाँ पे हाँ हाँ, यहाँ पे बोलते हैं बाहंग। क्या? बाहंग। বাহাং। আচ্ছা আচ্ছা, দোকানের ভেতরটা কিন্তু আমি দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি। যাই হোক, সোলাং ভ্যালি 7 কিলোমিটার। যেটা বলছিলাম যে ভেতরের দোকানের ভিতরে, মানে যেখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করলাম, ড্রেসটা ভাড়া নিলাম হচ্ছে এই বরফের দেশে গেলে যে ড্রেস এবং কাপড় যেগুলো নিতে হয়, ওগুলো আমরা ওই 11 নম্বর স্টল দোকানটা থেকে নিয়েছি। যেতে তোমাদের অনেক দোকান পড়বে, যে কোনো একটা সুইটেবল জায়গা থেকে নিয়ে নিও। জাস্ট ভিউটা একবার দেখো, মানে মন ভরে যাচ্ছে আজকে মানালিতে এসে এই সমস্ত দৃশ্য দেখে। মানে আমি নিজেকে খুব এখানে ভাগ্যবান মনে করি যে আমি এমন এমন জায়গায় আসতে পেরেছি যা আমি কোনোদিনও ভাবিও নি। তো যাই হোক, এই মোড়টা ঘুরলেই খানিকটা সামনেই সোলাং ভ্যালি পড়বে আমাদের। তো এই যে সোলাং ভ্যালি, আমরা কিন্তু এসে গেছি। দেখেছো একদম বরফ নেই, মানে এখন মোটামুটি ফার্স্ট জানুয়ারি আজকে। তো ইম্যাজিন করা যায় যে এখানে নাকি বরফ নেই, ভাবো ওয়েদারের কি অবস্থা। এখানে আমরা নামবো না, শুরুতেই বলেছি। ফেরার সময় যদি আমাদের ইচ্ছে করে বা সময় থাকে হাতে, তো আমরা একবার সোলাং ভ্যালিতে জাস্ট দেখবো কেমন কি। আর দেখো সামনে কি লেখা, দৃশ্যটা একবার দেখে সামনের গেটের দিকে একবার তাকাও, লেখা অটল টানেল। অর্থাৎ এখন আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীর সব থেকে লম্বা টানেল, যেটা হাইওয়ে টানেল বলা হয়। এবং কত কিলোমিটার শুনবে? 9.1 কিলোমিটার। এই পুরো রাস্তাটা আমরা ক্রস করব এখন। তো
প্রায় 9 কিলোমিটারের বেশি রাস্তা কিন্তু আমরা ক্রস করলাম এবং গাড়ি লিমিট কিন্তু এর ভিতরে 60 কিলোমিটার, আর আমাদের এটুকুতে সময় লাগলো 10 মিনিটেরও কম বলা যায়। অটল টানেল থেকে বেরিয়ে আমরা এখন একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজটার নাম হচ্ছে চন্দ্রা ব্রিজ, দেখো উপরে লেখা আছে, আর নিচে হচ্ছে চন্দ্রা রিভার, যেটা হচ্ছে চেনাব রিভারের একটা উপনদী। আর একদম সোজা গেলে দুটো রাস্তা, রাইট সাইডে একটা, লেফটে দুটো রাস্তা চলে যাচ্ছে, এবং আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে আমি শুনলাম যে লেফটে গেলে লাদাখ যাওয়া যায় এবং রাইটে যাবো আমরা কোকসার রাইটে, আর শিশু যেতে গেলেও লেফট নিতে হবে। আঁকাবাঁকা পথ এবং দুপাশে পাহাড় আর অপরূপ বরফে ঢাকা দৃশ্য দেখতে যেতে খুব ভালো লাগছে। তার আগে তোমাদের বলে রাখি কোকসার আর শিশুর মধ্যে ডিফারেন্সটা কী। অ্যাকচুয়ালি শিশু গেলে তোমার কিন্তু শিশু ওয়াটারফলটা চোখে পড়বে, কোকসারে সেরকম ওয়াটারফল নেই, কিন্তু কোকসারের আশেপাশে চেনাব নদীর, মানে যেটা চন্দ্রা রিভার বলছি আর কি, তার একটা দৃশ্য তুমি দেখতে পাবে। কোকসার যেতে গেলে তোমাকে অটল টানেল থেকে বেরিয়ে মোটামুটি আরও 4-5 কিলোমিটার এগিয়ে যেতে হবে। আর অ্যাকচুয়ালি আমাদের মানালি থেকে এই পুরো রাস্তাটাই, যে অটল টানেল পেরিয়ে কোকসার অবধি প্রায় 25 থেকে 30 কিলোমিটার অ্যাপ্রক্স পুরো রাস্তা। তো ভাবো এবার তোমরা যদি আসতে চাও তো গাড়ি, শেয়ার গাড়ি প্রাইভেট গাড়ি সেইভাবেই তোমরা ভাড়া করে কিন্তু আসতে পারো। এবং অবশ্যই আমি যেটা বলছি আগে কিন্তু জেনে নেবে যে কোথায় বরফ আছে কি নেই, কেননা আমরা যেটা ভুলটা করেছিলাম যে শিশুতে গিয়েও খুব একটা লাভ হতো না, তার থেকে কোকসারটা দৃশ্যটা আরও সুন্দর। এবং তোমরা সোলাং ভ্যালিতে শুনেছি যা যা করতে পারবে তার সব কিছু নাকি এই কোকসারেও তার সবই ব্যবস্থা রয়েছে। পিছনে আমাদের গাড়ি পার্কিং, সেখান থেকে আমাদেরকে কয়েক মিটার, 200-300 মিটার মতো হেঁটে এগোতে হবে, তারপর সেখানে কি আমরা মেইন ভ্যালিটা খুঁজে পাবো। দেখেই বোঝা যাচ্ছে সোলাং ভ্যালির থেকে কোকসারের ভ্যালি ঠিক কতটা চওড়া। আর দেখো মানুষজন কিন্তু অনেক কম, কিন্তু আর এখানে পুরো ভ্যালি জুড়ে কিন্তু স্নো রয়েছে। খুব স্লিপ এখানে বাবা, খুব স্লিপ। আস্তে আস্তে আস্তে। এ দেখো বরফ পুরো জমে রয়েছে, এবার মারবো, ছুঁড়ে মারবো, এখনো অনেক আছে। এই যে জুতোগুলো আমরা ভাড়া নিয়েছি না, জুতোগুলো বড্ড বাজে, তলে একদম গ্রিপ নেই। এর থেকে আমরা যে ট্রেকিং শুগুলো এনেছি এর থেকে বেটার ছিল বলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কি খুব যখন বরফ হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য এই গামবুটগুলো ইউজ করা হয়, কিন্তু আমার মনে হয় অতটা প্রবলেম হতো না যদি আমরা ট্রেকিংয়ের শুগুলো আনলাম, কারণ এগুলো প্রচুর স্লিপ করছে। এই যে এখানে মাঝে মধ্যে জল হয়ে রয়েছে তো স্লিপ করছে, আমাদের ওই গ্রিপ। অ্যাকচুয়ালি আমাদের আসার আগে ট্রিপের শুরুতে প্ল্যান ছিল সোলাং ভ্যালিতে যাওয়ার, এসে শুনলাম সেখানে বরফ নেই, তারপর এর আগের দিন শুনলাম শিশুতে বরফ, কিন্তু আজকে সকালবেলা ড্রাইভারের কাছে শুনলাম যে শিশুতেও নাকি বরফ নেই, এই জায়গাটায় বরফ আমরা পেয়ে গেছি। তো তোমরাও একদম সঠিক জেনে, অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু পুরো মানালি শহরটাতেই বরফ থাকার কথা, ক্লাইমেট চেঞ্জিংয়ের জন্য কিন্তু বরফ অনেক সব জায়গায় স্নোফলের হচ্ছে না, কিন্তু এই জায়গাটা বরফ রয়েছে আর কি। তো তোমরা যখন আসবে একটু জেনে আসবে, বা ড্রাইভার তাদেরকে একটু শুনে নেবে যে কোথায় বরফটা রয়েছে, ঠিক সেখানে এসে তোমরা মজা করো, উপভোগ করো, দারুণ জায়গা। অবশ্যই একবার মানালি ঘুরলে এই জায়গাটা একবার এসো। আমার ড্রেসটা একটু তোমাদের দেখাই, ঠিক আছে? পুরো আপ টু বটম কভার করা ড্রেস, পায়ে আমার গামবুট রয়েছে। আস্তে আস্তে যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু আমাদের ড্রেসটা চেঞ্জ করতে আমাদের এই ড্রেসগুলো নিতে হয়েছে। জুতো আর জ্যাকেট মিলে আমাদের ভাড়া পড়েছে 250 টাকা পার হেড, এটা বেশ ভালো, সস্তা বলেছে। অন্য সময় আমি শুনেছি এর থেকে আরও বেশি ভাড়া নেয়। জ্যাকেট যে একেবারে রোদ আছে, জ্যাকেট যে পরতেই হবে তা এমন কি কোনো ব্যাপার নয়, তবে স্নোতে যদি গড়াগড়ি খাও তোমরা কিন্তু অবশ্যই জ্যাকেটটা পরে নেবে। এখানে কিন্তু প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা এখানে আসলে অবশ্যই একটা জল ক্যারি করো, আর যাদের হাইট জনিত একটু ব্রেথিংয়ের সমস্যা আছে তারা কর্পূর অবশ্যই নিয়ে আসবে, কেননা প্রচুর ঠান্ডা, খুব গলা শুকিয়ে যাচ্ছে এখানে।
এখানেও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস করার অনেক জায়গা আছে, যেমন দেখো পিছনে স্কেটিং হচ্ছে। দেখো এরকম স্কেটিং কিটস কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। এই যে প্রচুর মানুষ স্কেটিং কিটস, তারপর ওই হাতের রডস কী বলে আমি ওগুলো জানি না, তো এগুলো কিন্তু এখান থেকে ভাড়া নিচ্ছে, ঠিক আছে। আর এছাড়াও টিউবস রয়েছে, তোমরা সোলাং ভ্যালিতে দেখবে যে ওই ওপর থেকে এরকম টিউবস দিয়ে স্লাইড করে পড়ে, সেই ব্যবস্থা এখানে আছে। আর 4 হুইলার তো রয়েছেই, তো সেগুলোর রাইড তোমরা চাইলে এখানে এসে করতে পারো। এবং চারিপাশে এইগুলো কিন্তু ভাড়া নিয়ে প্রচুর মানুষ এনজয় করেছে। আমি কিছু ভাড়া নিইনি, তো তোমরা চাইলে এগুলো নিতে পারো, ঠিক আছে। আমার আর ভাড়া করে এইসব কিট ভাড়া নেওয়ার সময় আর পাচ্ছি না, কেননা ভিডিও করতে এবং ছবি তুলতেই সময় যে কীভাবে কেটে যাচ্ছে। এখানে আমরা নেমেছিলাম তখন বাজে 10টা নাগাদ। ভ্যালির শুরুর দিকটা কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে, মানে ভিড়টা এই সাইডটা একটু বেশি। আর ভেতরে দেখবে কিছু গাড়ি রয়েছে, এবার গাড়িগুলো কিসের জন্য এসছে আমি জানি না, তবে আমাদের গাড়ির পার্কিংটা কিন্তু কোকসার ব্রিজের, মানে আস্তে আস্তে একটা ব্রিজ ছিল কোকসার ব্রিজ, ওই ব্রিজের রাস্তার দুপাশেই ব্রিজ থেকে শুরু হয় অ্যাকচুয়ালি পার্কিংটা, ওখানেই সমস্ত গাড়ি পার্কিং। তোমরা গাড়ি নিয়ে আসলে ওখানে পার্কিং করতে পারবে। এগুলো অ্যাকচুয়ালি কি গাছটার নাম কি আমি ঠিক জানি না। এখানে ভ্যালিটাই পুরো ভরে ভরে রয়েছে, মাথা বেরিয়ে আছে, ঠিক পেঁজা তুলোর মতো বরফ পড়ে রয়েছে, এতটাই সফট। এখানে বরফটা বেশ অনেকটাই, পা দেখো পুরো ঢুকে যাচ্ছে। নিচে পাথর রয়েছে, ঠিক আছে, পা এতটাই ঢুকে যাচ্ছে গভীর, পা এতটাই গভীর হয়ে যাচ্ছে, পাথরগুলো পাওয়া যাচ্ছে, মানে জায়গাটা ভ্যালিটাই পুরো পাথর রয়েছে নিচে। দু একটা গাছও, ছোটো ছোটো ঘাস টাইপের গাছও কিন্তু এখানে বেরিয়ে আছে। ঠান্ডা কিন্তু অতটা এখন আর লাগছে না। লোকালয় ছেড়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটা ছাড়িয়ে চলে এসেছি এবং আবিষ্কার করে ফেলেছি এই চেনাব রিভার। কত সুন্দর অপূর্ব এখানকার প্রাকৃতিক দৃশ্য ভ্যালির থেকেও। এই নদী অ্যাকচুয়ালি অনেকে আবার আস্তে আস্তে দেখছিলাম এখানে বলছে যে এটা নাকি চন্দ্রা রিভার, কিন্তু আমি ম্যাপে ক্লিয়ার করে দেখলাম এখানে লেখা আছে চেনাব রিভার। আসলে চন্দ্র এবং ভাগা নামে দুটি নদী ছিল, সে যে দুটি নদী স্পিটি জেলার তন্ডা নামে ওই জায়গাতে মিলিত হয়েছে, তারপরেই হয়েছে চেনাব রিভার। এই দিকটায় কিন্তু লোকজন একেবারে প্রায় নেই বললেই চলে, একটা লোকজনই শুধু আমরাই আছি, সমস্ত মানুষজন বেশিরভাগ ভিড় করছে ভ্যালিটাতেই। আমরা দিকটা না আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মিস করে ফেলতাম। নদীর জলটা বেশ পরিষ্কার মনে হচ্ছে, আমি জলটা একটু খেয়ে দেখি। প্রচন্ড ঠান্ডা জল, কিন্তু পরিষ্কার আছে, চলন্ত স্রোত, কোনো নোংরা থাকার কথাই নয়। এ দেখো এখানে জলও পাওয়া যাচ্ছে, আরও ডিম টোস্ট, ম্যাগি বানাতে বললে বানিয়ে দেবে, একটু দাম বেশি যদিও, এরকম টুরিস্ট স্পট তো ওই জন্য। হিমাচলের কুকুরের দেখা পেলাম এখানে, হেরি পায়ের ছাপ আমরা নদীর পাশে পাশে দেখছিলাম। যত বেলা বাড়ছে তত কিন্তু মানে গরমটা বাড়ছে, একদম ডিরেক্ট সানলাইট, যতই এখানে বরফের মধ্যে থাকি সূর্যের তাপটা কিন্তু বেশ লাগছে, গায়ে ড্রেসপত্র আর রাখা যাচ্ছে না। এখন আমরা ফিরছি, আর ফেরার সময় দেখো ভ্যালিতে কিন্তু ভিড়টা অনেকটা বেড়ে গেছে। আমরা প্রায় 3 ঘন্টা এখানে রয়েছি, শুরুতে একটু ফাঁকা ছিল। मैडम ये ड्रेस और शू का प्राइस कितने का है, भाड़ा दोनों मिलाकर? अच्छा, थैंक यू। অটল টানেল এখান থেকে 6 কিলোমিটার, মানে এই পুরো কোকসারের এই ভ্যালি থেকে। তাহলে আমরা তখন বলছিলাম 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারেরও বেশি, তাহলে 6 কিলোমিটার কিন্তু তোমাকে আসতে হবে কোকসারে আসতে গেলে। এই হলো কোকসার ব্রিজ, আর এই ব্রিজের নিচেই কিন্তু এই যে চেনাব নদীটা বলছিলাম, এই নদী বয়ে চলেছে। এটা আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে পার্কিং, এই ব্রিজটা পেরিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এখানে আমরা এসেছিলাম প্রায় তখন 10টা বাজে, এখন 1টা বাজে। 3 ঘন্টার সময় আমরা এখানে কাটালাম। এরপর আমরা যাব অটল টানেল, তারপর সোলাং ভ্যালিতে কিছু সময় কাটিয়ে ফিরে যাব। It's all or nothing.
আমরা এখন যাচ্ছি অটল টানেলের সামনে, অটল টানেলের নর্থ পোর্টালে। সেখানে যাব, কিছুক্ষণ দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াবো না। আর এখানে দেখো অটল টানেলের সামনে যে মানালি 33 কিলোমিটার, আমরা 33 কিলোমিটার ক্রস করে এখানে এসেছিলাম। দিল্লি 572 কিলোমিটার। চলো, সামনে একটা ব্রিজ আছে, আমাদেরকে ব্রিজটা ক্রস করতে হবে, তারপরে চলে যেতে হবে অটল টানেলের সামনে। এখানে এই অটল টানেলের নিচেও বহু মানুষ এখানে অ্যাক্টিভিটিস করছে। নিচে অনেক কিছু করার জায়গা আছে, এখানেও কিন্তু তোমরা চাইলে আসতে পারো। তবে আমরা এখানে এখন নামবো না, নেমে আর সময়টা নষ্ট করার দরকার নেই। ভারতের এক অদ্ভুত আশ্চর্য ব্যবস্থা এই টানেল। শুধু ভারতেই নয়, পৃথিবীর দীর্ঘতম টানেল, যেটা 9 কিলোমিটারের বেশি বিস্তৃত এবং 1000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত, যেটা কুলু মানালি ভ্যালির সাথে লাহোল স্পিতি ভ্যালিকে কানেক্ট করছে। এটি তৈরি হওয়ার ফলে অনেকগুলো সুবিধা এখানকার মানুষ এখন পাচ্ছে। যেমন এটা হওয়ার আগে রোথাং পাস ব্যবহার হতো স্পিতি বা লাদাখ যাওয়ার জন্য, কিন্তু সেটা বছরে 6 মাস বন্ধ থাকে অত্যধিক স্নোফলের জন্য, যার ফলে ওপারের এলাকার মানুষ আর এপারের এলাকার মানুষ পুরো ডিসকানেক্ট হয়ে যেত ওই 6 মাস। এখন আর সেই অসুবিধা নেই। এছাড়া রোথাং পাসের এই টানেল ব্যবহারের ফলে 4-5 ঘন্টা সময় কিন্তু বেঁচে যাচ্ছে। এছাড়া ট্যুরিস্ট বাইকার্সরাও এখন বছরের যে কোনো সময় লাদাখ ও নর্থের যে কোনো স্পটে যেতে পারছে। भैया जब पहले ये टनल नहीं था तो लोग कहाँ से पहुँच जाते थे? रोहतांग से। बहुत टाइम लगता था। तब कितना टाइम लगता था? 50 किलोमीटर का एरिया होगा उधर से ना, वहाँ से बहुत टाइम लग रहा था। हाँ, इधर से 9.5 किलोमीटर, वो 50 किलोमीटर घूम के आना पड़ता। পর আমরা চলে এসেছি রোথাং পাসের সাউথ পোর্টাল, কিন্তু এটা ঠিক আছে। এখান থেকে আমরা যাওয়ার সময় ঢুকেছিলাম, তারপর 9.5 কিলোমিটার, তারপর নর্থ পোর্টাল, মানে গেট আর কি। তো তোমরা চাইলে এখানে তোমাদের গাড়ি ভাইয়াকে বলে দাঁড়াতে পারো, দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিতে পারো। বেশ সুন্দর জায়গা, যখন এখানে স্নোফল হয় তো দারুণ লাগে। আর এই রোথাং পাসে যাওয়ার সময় কিন্তু অতটা জ্যাম ছিল না, এখন দেখছি বেশ জ্যাম রয়েছে। আর যখন স্নোফলটা হয় তখন কিন্তু এখানে মারাত্মক জ্যাম লেগে যায়, কারণ রাস্তার দুপারে তখন বরফ জমে থাকে, তো সেই সরাসরি অর্ধেকটা টাইম সেখানেই চলে যায়, আর যার ফলে কিন্তু প্রচুর জ্যাম থাকে এখানটা। এখন চলে এসেছি সোলাং ভ্যালিতে। ডিসেম্বরের শেষ হয়ে নতুন বছর জানুয়ারিতে পড়লো, সোলাং ভ্যালিতে বরফ নেই, এই প্রথম। সবাই একই কথা বলছে। দেখো কটকটে রোদে পোড়া মাঠ, নর্মালি এখানে বরফ থাকে, মানুষ এখানে অ্যাক্টিভিটি করে, স্কেটিং করে, কিন্তু এখানে একেবারে বরফহীন। ওয়েদার এতটাই চেঞ্জ হয়ে গেছে, স্নোফল তো দূরের কথা। আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ রোপওয়ে অ্যান্ড স্কাই সেন্টার, এখানে কিন্তু রোপওয়ে এক্সপিরিয়েন্স করা যায়। আর অনেকে তো এখানে প্যারাগ্লাইডিং করছে। সেই অর্থে এখানে সেরকম কিছু দেখানোর নেই, কেননা আলটিমেটলি এটা যার জন্য মেন অ্যাট্রাকশন এখানকার, সেটাই এখানে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানকার স্নো। আপাতত আমি বেশি কিছু দেখাবো না, চারপাশটা একটু ঘুরিয়েই এখান থেকে আমি গাড়ি করে চলে যাবো। নাও সরো। এই জায়গাটা এখানকার প্রাকৃতিক দৃশ্যের থেকেও কিন্তু তার থেকেও বেশি ফেমাস হচ্ছে এখানকার অ্যাক্টিভিটির জন্য। অ্যাকচুয়ালি এখানে সেই অর্থে বড্ড ওভাররেটেড জায়গাটা। আমার তো সেই অর্থে এই স্নোফল নেই বলে আরও ভালো লাগছে না এখানে নামতে, প্রচুর রোদ গরম। আর আমি একটা জিনিস দেখলাম যে এই জায়গাটা কিন্তু খুব নোংরা, মানে আমার হচ্ছে গিয়ে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লাগলো না। যখন স্নো পড়ে তখন হয়তো দেখা যায় না, কিন্তু এখন মাঠ ফাঁকা বলে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। আমার আজকের জার্নি এখানেই শেষ হলো, আমি আবার হোটেলে ফিরে এসেছি। তো এই ভিডিওতে আমি যা ইনফরমেশান দিলাম এবং যে জায়গাগুলো আমি ঘুরলাম তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একবার জানাবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমাদের গাড়ির জার্নিটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে আজকে পুরো টাটকা রোদ, বেশ গরম লাগছিল আমাদের। ওই কক্সবাজার থেকে ফেরার পর তো আমরা যে জ্যাকেটগুলো আমরা ভাড়া নিয়েছিলাম সেগুলো তো গাড়িতে খুলে দিতে বাধ্য হয়েছিলাম, এত গরম লাগছিল। আর ওভারঅল গাড়ির কথা যদি বলি, গাড়ির ভাইয়া কিন্তু বেশ আমাদের সঙ্গে ফ্রেন্ডলি ছিলেন এবং আমরা যেখানে দাঁড়াতে বলেছি তিনি দাঁড়িয়েছেন। যেমন অটল টানেলে ফার্স্টে আমরা নর্থ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, তারপর আবার যখন পুরো 9.5 কিলোমিটার অটল টানেল ক্রস করে যখন আমরা আবার
সাউথ পয়েন্টে আসলাম, উনি কিন্তু সেখানে আবার দাঁড়িয়েছেন আমাদের জন্য। সোলাং ভাইতে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি। তো ওভারঅল কেমন লাগবে জার্নিটা আমাকে অবশ্যই জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।